টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে গাইবান্ধা, বগুড়া, সুনামগঞ্জ ও কুড়িগ্রামে নদ নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। বন্যা এসে চলে গেছে, আমরা কোনো হাঁটি থাকার মতো আগে ঠাই নাই। ভাইসা এবার আসছি, আইসা কোনো হাঁটি আসতে পারছি না। ভারী বর্ষণে সিরাজগঞ্জ, জামালপুর, রংপুরে বন্যার আশঙ্কা। আগামী 48 ঘন্টা পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সেই সাথে এই অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। মুষলধারে বৃষ্টিতে কোমর পানির নিচে ময়মনসিংহ শহর, স্কুল ছুটি ঘোষণা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এলোপাতাড়ি গুলিতে 2 জন নিহতের ঘটনায় গ্রেপ্তার এমপি পুত্র রনিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ। 16 জুন জামিনের শুনানি। চট্টগ্রামে ট্রাক চাপায় 2 কলেজ ছাত্র নিহতের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট। রাজধানী খিলগাঁওয়ে পুলিশের এএসআই এর বিরুদ্ধে নারী কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতাকে ঢাকা মেডিকেলে ভর্তি। ঈদে যাত্রী সেবা নিশ্চিত করতে নানা পরিকল্পনা রেল কর্তৃপক্ষের। ট্রেনের শিডিউল ঠিক রাখা ও কালোবাজারি বন্ধে থাকছে বিশেষ নজরদারি। এবং রাজধানী বিভিন্ন এলাকায় পানি সংকটে নগরবাসীর হাহাকার। পাম্পের সামনে দীর্ঘ লাইন। রমজানের সরবরাহ বাড়িয়ে ভোগান্তি কমানোর আশ্বাস ওয়াসার। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার সারিয়াকান্দিতে নির্মাণাধীন বাঁধের একটি অংশ ভেঙে যমুনার পানিতে প্লাবিত হয়েছে 2টি ইউনিয়নের অন্তত 15টি গ্রাম। কুড়িগ্রামের 3 উপজেলার শতাধিক গ্রামে দেখা দিয়েছে বন্যা। গাইবান্ধা ও সুনামগঞ্জের সবগুলো নদীতেও বাড়ছে পানি। বন্যা দুর্গত এলাকাগুলোতে এখন খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্ট দিয়ে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বগুড়া সারিয়াকান্দি উপজেলার গোদাখালী এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 70 মিটার ভেঙে যাওয়ায় কামালপুর ও চন্দনবাসা ইউনিয়নের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। একই সঙ্গে কামালপুর ইউনিয়নের রহদহ, ইছামতি ও গোদাখালী গ্রামের 1000-এরও বেশি বাড়িঘর যমুনা নদীর ভাঙনের মুখে পড়েছে। এ কারণে বাড়িঘর সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন মানুষ। এদিকে ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। চুলের মধ্যে পানি, খড়ি নাই, খেয়ার নাই, আঙ্গের সলফলে পেটে ভাত নাই, আঙ্গের পেটে ভাত নাই। কোনো হাঁটি আসতে পারছি না। আমরা খাওয়া দাওয়ারও অস্থির, আঙ্গের কোনো কিছু নাই, থাকার দাওয়া নাই, খাওয়া কিছু নাই। বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা সহ 16টি নদ নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। পানি বিপদসীমা অতিক্রম করার আগেই সদর, উলিপুর ও চিলমারী উপজেলার 13টি ইউনিয়নের শতাধিক গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 50,000 মানুষ। বাড়িঘর ডুবে যাওয়ায় অনেকেই পাকা রাস্তার উপর অবস্থান নিয়েছেন। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এক কোমর পানি এসে আমরা আসি সড়কের মধ্যে আছি, গরু বাছুর সব সহিত। বাড়িঘর চলে গেছে, খাওয়ার কষ্ট, রান্না বান্নার কষ্ট, থাকার কষ্ট, রাস্তার মধ্যে রয়েছি। তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা কিছু জিআর চাল আমাদের কাছে আছে, সেটা আমরা তাদেরকে পুনঃবরাদ্দ করছি। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাগর, তিস্তা ও করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বন্যা ও ভাঙন আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বেশ কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। টানা 7 দিনের বৃষ্টিতে সুনামগঞ্জে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। শুক্রবার সকাল থেকে 24 ঘন্টায় 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসমাত জাহান, সময় সংবাদ। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 2 দিন দেশের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ অব্যাহত থাকবে। সেই সঙ্গে সিরাজগঞ্জ, জামালপুর, রংপুর সহ 11টি পয়েন্টে আগামী 48 ঘন্টার মধ্যে বন্যার আশঙ্কা রয়েছে।
বর্ষার আগেই বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এ কারণে প্লাবিত সিলেটের সারিঘাট আর সুনামগঞ্জের বেশ কিছু এলাকা। সাধারণত জুলাই মাসের শেষ ভাগে পাহাড়ি ঢলে এ অঞ্চলগুলোতে বন্যা হলেও এবারের আগাম বৃষ্টিতে বন্যার দুর্ভোগ শুরু আগে ভাগেই। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী শনিবার সুরমা নদীর পানি সুনামগঞ্জে বিপদসীমার 35 সেন্টিমিটার আর সিলেটের সারিঘাট এলাকায় 24 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি প্রবাহিত হয়েছে বিপদসীমার 4 সেন্টিমিটার ওপর দিয়ে। ইন্ডিয়ার আসাম এবং মেঘালয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে আমাদের দেশে এই বছর একটু আগাম একটা বন্যা দেখা দিয়েছে। আগামী 48 ঘন্টা পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সেই সাথে এই অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী দুদিনে আশঙ্কা রয়েছে উত্তরের সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, রংপুরের আরো বেশ কিছু অঞ্চল এবং সিলেট, সুনামগঞ্জ সহ নারায়ণগঞ্জের লাখপুর এলাকা প্লাবিত হওয়ার। এই পয়েন্টগুলোতে বিপদসীমার খুব কাছাকাছি আছে পানি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই পয়েন্টগুলোতেও পানি বিপদসীমা অতিক্রম করবে এবং সেই হিসেবে নতুন করে আপনার জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম এবং সিলেটের বেশ কিছু অঞ্চল প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে সিলেট, সুনামগঞ্জের বন্যা দীর্ঘস্থায়ী হবে না, তবে জুলাইয়ের শেষ ভাগ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পাহাড়ি ঢলে এসব এলাকায় আবারও বন্যার প্রকোপ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রবল বর্ষণে কোমর সমান পানিতে তলিয়ে যায় ময়মনসিংহ শহর। পানিতে ডুবে যায় শহরের বেশিরভাগ রাস্তা ও নিচু এলাকা। সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল। পানির কারণে প্রায় 1 ঘন্টা আটকে থাকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস। প্রবল বৃষ্টি সেই সঙ্গে জলাবদ্ধতায় বিপাকে পড়েন সাধারণ মানুষ, বিশেষ করে দুর্ভোগে পড়েন স্কুলগামী শিক্ষার্থীরা। বৃষ্টিতে সব স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত করে স্কুল ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। রাজধানীর ইস্কাটনে গুলি করে দুজনকে হত্যার দায়ে গ্রেফতার সংসদ সদস্যের ছেলে বখতিয়ার আলম রনিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামি পক্ষ থেকে জামিন আবেদন করা হলেও রিমান্ড শেষে 164 ধারায় জবানবন্দি কিংবা পুনরায় রিমান্ড চাওয়া কোনো আবেদনই করেননি মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত 16 জুন জামিন আবেদনের উপর শুনানির দিন ধার্য করেন। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 4 দিনের রিমান্ড শেষে শনিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে বখতিয়ার আলম রনিকে মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। তবে রিমান্ড শেষ হলেও রনি আদালতে জবানবন্দি দিতে রাজি হয়নি। রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আদালতে দাখিল করা প্রতিবেদনে এমনটা দাবি করলেও মামলার তদন্তকারী কর্মকর্তার পক্ষে আর কোনো আবেদন ছিল না। এমনকি আদালতে বাদী পক্ষে ছিলেন না কোনো আইনজীবীও। এই আসামি রিমান্ডে গিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, সেই তথ্য তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই করিতেছেন। না 164 আবেদন করা হয়নি, সময় তো শেষ হয় নাই। জিজ্ঞাসাবাদে উল্লেখযোগ্য কিছু আয়ুসব উপস্থাপন করতে পারে নাই। এদিকে রনিকে অসুস্থ দাবি করে তার সুচিকিৎসা এবং জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নূর 16 জুন জামিন আবেদনের উপর শুনানির দিন ধার্য করে রনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রনিকে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়ার কথা আদেশে উল্লেখ করা হয়েছে বলে জানান তার আইনজীবী। আসামি যে একজন অসুস্থ রোগী, থ্যালাসেমিয়া রোগী ভুগিতেছে, সেই কথা বিবেচনা করে নথিপত্র দেখে আদালত সাথে সাথে দরখাস্ত আমাদের মঞ্জুর করেছে। রনিকে কারা কর্তৃপক্ষের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা করানোর জন্য বলা হয়েছে। 13 এপ্রিল মধ্যরাতে ইস্কাটন এলাকায় যানজটে পড়লে এলোপাতারি গুলি ছোড়েন রনি। এতে 2 জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজনই। ঘটনার তদন্তে রনির জড়িত থাকার প্রমাণ মেলায় তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের পাহাড়তলী সিটি গেট এলাকায় ট্রাকের চাপায় 2 কলেজ ছাত্র নিহত হয়েছে। সকাল 10:30টার দিকে এই ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থীরা অন্তত 2.5 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ 5 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় হাজার হাজার যাত্রীকে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সীতাকুণ্ড হাফিজ জুট মিলের কর্মচারী শামসুল হক কিছুক্ষণ পরপর বিলাপ করতে করতে মূর্ছা যাচ্ছিলেন। কিছুতেই মানানো যাচ্ছিল না তাকে। আর কিভাবে বা মানাবে? অল্প বেতনে চাকুরি, নিজে অসুস্থ, তারপরেও চেষ্টা করেছিলেন সন্তান শামীমকে শিক্ষিত করে তুলতে, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। সকালে কলেজ যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ হারান শামীম। শুধু শামীম নয়, একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সতীর্থ ওয়াহিদও।
বাস থেকে নেমে কলেজে ঢোকার আগেই গমবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে দুজনেরই মৃত্যু হয়। কলেজে ঢুকতে মানে কলেজ হচ্ছে আপনার 10 হাত দূরে, ওখানে ওরা কিন্তু ট্রাক মারেছে, খুব স্পিড আসছিল, মারে দিয়ে ট্রাক থামে গেছে, ড্রাইভার চলে গেছে। স্কুল কলেজ চলাকালীন সময় তো 10টার টাইমটা স্কুল কলেজ চলে, এই সময় পিছন দিকে আসছে এমন ভাবে মারছে, দৌড়া যাওয়ার স্কোপ না। একটা আমাদের ফ্রেন্ড একটা বাসছে, ও নাকি ওদের পাশে ছিল, ও নাকি লাফ মারছে। শামীম এবং ওয়াহিদের সতীর্থরা এই ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট অংশে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় অন্তত 10টি গাড়িও ভাঙচুর করা হয়। কলেজের পেছনে থাকা গুদাম বন্ধ, কলেজের সামনের রাস্তায় ফুটওভার ব্রিজ নির্মাণ সহ 3 দফা দাবি তুলে ধরেন তারা। এখানে স্কুল আছে, কলেজ আছে, কিন্তু এটা জানা সত্ত্বেও পিছনে গুদাম রাখছে, প্রতিদিন অনেক বড় বড় গাড়ি যায়, আরো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু এখানে কোনো ট্রাফিক পুলিশ দেওয়া হয় না। মানে 1 সপ্তাহের মধ্যে কলেজের সামনে ফ্লাইওভার দিতে হবে। গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। দুপুর 1:45টায় কলেজ কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। আপাতত আমরা গোডাউন তালা মেরে দিচ্ছি, গোডাউন বন্ধ থাকবে। দ্বিতীয় কথা হলো যে এই যে 2 জন স্টুডেন্ট মারা গেছে, এই জন্য কলেজ কর্তৃপক্ষ 3 দিনের শোক ঘোষণা করেছে এবং 3 দিন কলেজ বন্ধ থাকবে। এবং যে 2 জন ছাত্র মারা গেছে প্রত্যেকের ফ্যামিলিকে 1 লক্ষ টাকা আলাদা আলাদা 1 লক্ষ টাকা দেওয়া হবে। ঘটনার পর ট্রাকটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে আকবরশাহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের এক নারী কনস্টেবলকে এক এএসআই ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতার স্বজনরা। গত 10 তারিখে ঘটনা ঘটলেও আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে তাকে ভর্তি করা হয়। অভিযুক্ত এএসআই এবং নির্যাতিতা পুলিশ কনস্টেবলের প্রায় 1 বছর আগে ডিভোর্স হয়েছিল। নির্যাতিতার স্বজনরা জানান, গত বুধবার রাজারবাগে চিকিৎসা নিতে আসেন ভুক্তভোগী মহিলা পুলিশ। এ সময় তার সাবেক স্বামী তাদের সন্তানকে দেখার প্রলোভন দেখিয়ে নির্যাতিতাকে বাসায় নিয়ে যায়। পরে ওই নারী কনস্টেবলকে অচেতন করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। অভিযুক্ত এএসআই বর্তমানে এসপিবিএনে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা তাদের পারিবারিক কলহের বিষয়গুলো থানায় জানানো হয়েছে এমন দাবি পরিবারের। তবে বিষয়টি অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। পানির পিপাসা পাইছে, তখন বলে বলছে যে এই যে পানি খাও। তখন পানি খাওয়ার পর মানে ও আস্তে আস্তে বলে নিস্তেজ হয়ে পড়তেছিল। তখন ওকে মানে ধরে নিয়ে যাইতেছে ওর বাসা। ও বলছে আমি বাসায় যাবো না, আমি থানায় যাব। বাচ্চা তুমি থানায় নিয়ে আসো, আমি থানায় গিয়ে বাচ্চারা এগুলি দিব কাপড় চোপড়, আর আমি দেখবো বাচ্চারা। এই তারপরে ওকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এখন ও ফুল সজ্জা করছে। ধর্ষিত আমার পুলিশ বিভাগের সদস্য, তার একটা অভিযোগ আসবে আর থানা পুলিশ সেটা মামলা নিবে না, এটা আসলে ঠিক আমার কাছে বোধগম্য না। আর এই জিনিসটা আসলে উনি যে বলেছেন আমার কাছে ঠিক আমি বুঝতেছি না উনি কেন বলছেন। রাত 11টার সময় আরো থাকছে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা বিসিবির। প্রথমবারের মতো ডাক পেলেন লিটন ও মুস্তাফিজ, বাদ পড়লেন আবুল হাসান রাজু। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিশ্চিত করতে এবার নানা পরিকল্পনা গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। ঈদের 10 জোড়া নতুন ইঞ্জিনের পাশাপাশি যুক্ত হবে 158টি বগি। এছাড়া ট্রেনের শিডিউল ঠিক রাখতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। পাশাপাশি টিকিট কালোবাজারি বন্ধেও নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। রাশেদ লিমনের রিপোর্ট। তুলনামূলক সাশ্রয়ী ও আরামদায়ক হওয়ায় রেলের প্রতি যাত্রীদের আগ্রহ বরাবরই একটু বেশি। বাংলাদেশ রেলওয়ের 1808 কিলোমিটার মিটার গেজ ও 409 কিলোমিটার ব্রড গেজ রেলপথে স্বাভাবিক অবস্থায় 339টি রেল চলাচল করে। এর মাধ্যমে দৈনিক গড়ে 1,18,000 যাত্রী যাতায়াত করেন। আর ঈদ মৌসুমে সরকারি হিসেবে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রতিদিন প্রায় 1,70,000-এ, যদিও শেষ 3 দিনে তা 2 লাখ ছাড়িয়ে যায়। আর তাই এবারের ঈদে যাত্রী চাপ সামাল দিতে রেলওয়ের ওয়ার্কশপগুলোতে চলছে মেরামতের কাজ। সবকিছু ঠিক থাকলে অতিরিক্ত ইঞ্জিনের পাশাপাশি যোগ করা হবে বেশ কিছু বগিও। ঈদের আগে সৈয়দপুর কারখানা থেকে আমরা 75টা ক্যারেজ মেরামত করতে পারবো, যেটা আমাদের বহরে যুক্ত হবে। তেমনি পাহাড়তলী কারখানা থেকে আমরা 83টা ক্যারেজ মেরামতের উদ্যোগ নিচ্ছি। অতিরিক্ত ট্রেনগুলো নর্মালি 10 পেয়ার ট্রেন হয়, যে এই ঈদেও এই ট্রেনের সংখ্যা কমবে না। এদিকে শিডিউল ঠিক রাখতে কর্তৃপক্ষ সজাগ বলে জানালেন মন্ত্রী। যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আমাদের আছেন তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি যাতে সময়মতো ট্রেন ছাড়ে এবং সময়মতো আসে। আশা করি গতবারে আমরা যে সেবা দিয়েছি তার থেকে বেশি পরিমাণে
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদেরকে আমরা বেশি করে সেবা দিতে পারবো ইনশাল্লাহ। এছাড়া যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। গত বছর পুরো রমজান মাস জুড়ে স্কুল কলেজ বন্ধ থাকায় ঈদ উল ফিতরকে সামনে রেখে খুব একটি বেগ পেতে হয়নি রেলওয়ে কর্তৃপক্ষকে। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন, আর তাই আসছে ঈদকে সামনে রেখে এখনই নিজেদের সব প্রস্তুতি সেরে ফেলেছে রেলওয়ে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 6 দিনের সফরে এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ সময় শুক্রবার রাত 8:45টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হান্নান ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ এবং প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে শুক্রবার সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তিনি। ভারতের সঙ্গে স্থল সীমানা চুক্তির বাস্তবায়ন সহ বিভিন্ন অর্জনের জন্য যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা রোববার শেখ হাসিনাকে সংবর্ধনা দেবেন। আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে তার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন চীনা রাষ্ট্রদূত। রাত 8:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং কিয়ান আসার পরপরই কার্যালয়ে আসেন বেগম জিয়া। এরপর কুশল বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সহ বিএনপির বেশ কিছু সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। বিভিন্ন পণ্যের নকল ও চোরাচালান বন্ধের মাধ্যমে রাজস্ব বাড়াতে দেশের মেধাস্বত্ব সংরক্ষণে সরকার সমন্বিত উদ্যোগে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে মেধাস্বত্ব রক্ষায় জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী একথা বলেন। 28টি খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অগ্রগতি নিয়ে এই ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন IPAB। অনুষ্ঠানে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমদ সহ দেশের শিল্পী, সাহিত্যিক, প্রকাশক ও পরিচালকরা পণ্যের নকল রোধে সরকারকে কঠোর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। কপিরাইট, তারপরে যে মেধাস্বত্ব, এগুলো আমি তাদের সাথে একমত। আমাদের এখন অনেক উন্নয়নমূলক কাজ হবে। আমাদের দেশ আজকে এগিয়ে যাচ্ছে। যদি একটা প্রতিনিধি দল মিলে আমার সাথে যদি কথা বলেন, তখন আমি রেসপেক্টিভ যে মিনিস্ট্রি আছে তাদের সাথে আমি কথা বলতে পারবো। তখন সেক্টর ওয়াইজ বিভিন্ন মন্ত্র আমরা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করে আমরা সমস্যাগুলি চিহ্নিত করে তার সমাধান করার চেষ্টা করব। বেগম জিয়ার রাজনীতি করার গুণাবলী নেই, তাই বিএনপিকে বাঁচাতে তার রাজনীতি থেকে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তারা বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ নেতারা আরও বলেন, বিএনপির শেকড় নেই বলেই রাজনীতিতে তাদের এ দুরবস্থা। বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করে তারপরে কিন্তু এত মজবুত শেকড় বলেই আজকে আওয়ামী লীগ এত ঝড়ঝঞ্ঝার পরেও কিন্তু আজ আওয়ামী লীগ সমহিমায় উজ্জ্বল। শেকড় মজবুত বলেই বঙ্গবন্ধুর কন্যা বিশ্বের মোড়লরা আমাদের বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তায় বা এই সমস্ত কার্যকলাপে কোন রকম ভ্রুক্ষেপ করেন নাই। নিজ অর্থায়নে আজকে পদ্মা সেতু হচ্ছে। এখন ওদের নেতৃবৃন্দই বলে, ওরাই বলে জামাতের পেটে বিএনপি ঢুকে গেছে, কেবলমাত্র শেকড় নাই, বেজম্মা বলে। জন্ম যদি ঠিক থাকতো তাহলে জামাতের পেটে ঢুকে যাওয়া সম্ভব ছিল না। আজকে তারা ক্রমান্বয়ে মুসলিম লীগে পরিণত হবে। তাদের দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যেই কথাবার্তায় বোঝা যায় একটা ভাঙ্গনের সুর। এবং খুব বেশি দিন নাই, আগামী নির্বাচনের আগে ভেঙ্গে কয়খণ্ড যে হবে তার কোনো ঠিক নাই। খালেদা জিয়া, আপনার রাজনীতির সময় শেষ হয়ে গেছে। আপনার আর ওই রাজনীতি দলের নেতৃত্ব দেওয়ার আর সেই ক্ষমতা নেই এবং গোটা বিশ্বের কাছে আপনি সন্ত্রাসী নেত্রী হিসাবে চিহ্নিত হয়েছেন। বিএনপিকে এখন ঢেলে সাজাতলীদেরকে বাদ দিয়ে বিএনপিকে সাজাতে হবে। তাহলেই যদি জনগণের মধ্যে কিছুটা আস্থা তারা ফিরে পেতে পারে, এছাড়া সম্ভব নয়। জামায়াতে ইসলামীর সাথে বিএনপির সম্পর্ক ভোটের রাজনীতির আদর্শিক নয় বলে মন্তব্য করেছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
জামাতের সাথে আমাদের যে জোট যেটা বা অন্যান্য রাজনৈতিক জোট যেটা সেটা হচ্ছে গণতন্ত্রের জন্য ভোটের রাজনীতি। আমাদের সাথে সাম্যবাদী দলও তো আছে, একেবারেই তো কণ্ঠে, শুধু জামাত কেন বলছেন? তাহলে কি আপনি বলবেন যে আমরা কমিউনিস্ট হয়ে যাচ্ছি? জবাবদিহি সংস্কৃতি প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজকে একটা লুটপাট তন্ত্র দেশে চালু হয়েছে। গত কয়েক বছর ধরেই তারা কিন্তু গোপনে গোপনে ব্যাংকগুলোকে সচল রাখার জন্য তারা এরকম 5,000 কোটি টাকার একটা গোপন বাজেট তারা রাখছেন। জনগণের করের টাকা দিয়ে এই ব্যাংকগুলোতে লুণ্ঠনের অবারিত সুযোগ করে দেওয়ার জন্য যিনি এই ডাকাতদেরকে যিনি পালছেন, যাদেরকে রক্ষা করছেন, এটার দায়িত্ব আবুল মাল আব্দুল মুহিত কেন নিয়েছেন? এই প্রশ্ন তো আমরা করতেই পারি। আর কয়েকদিন পরই পবিত্র রমজান মাস। তার আগেই মুগদা, রামপুরা, শান্তিনগর, পুরান ঢাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সমস্যা তীব্র আকার ধারণ করেছে। পানির জন্য এসব এলাকার মানুষ দিনভর ভিড় করছেন পাম্পের সামনে। রমজানে সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনতে বিভিন্ন পয়েন্টে পানি সরবরাহের পরিকল্পনার কথা জানালো ওয়াসা কর্তৃপক্ষ। সেলিয়া সুলতানার রিপোর্ট। এটা দেয় 10 টাকা। এটা দেয় 10 টাকা। আর ওই কোল্ড ড্রিঙ্ক? কোল্ড ড্রিঙ্ক এরকম 5 টাকা দেয়। এই যে ছোট ছোট বোতল কত দেয়? ওডি ধরো 3 মিনিট কেউ 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয় এরকম। কেন এই কাজটা করতে পারতেছে না? কেউ আছে মানে চাকরি করে, যারা আসতে পারে আসে, যারা আসতে না পারে আমাদের কাছে দিয়ে দেয় আর কি। কয়েক বছর ধরে খাবার পানি এবং ব্যবহারযোগ্য পানির চাহিদা পূরণ করতে সকাল সন্ধ্যা ভিড় লেগে থাকে মুগদারি পানির পাম্পে। দূরত্ব আর ব্যস্ততার কারণে যারা পানি নিতে আসতে পারছেন না, তারা এখন পানি কিনে নেন এমন বিক্রেতাদের কাছ থেকে। এছাড়া পানির সমস্যা নিয়ে ওয়াসা ও বাড়িওয়ালাদের অনিয়ম নিয়েও এলাকাবাসীর রয়েছে নানা অভিযোগ। ওয়াসা আমাদের বিল নিতেছে কিন্তু আমাদের পানির সমস্যাটা সলভ করতেছে না। এখন সামনে রমজান চলে আসছে, বাসায় পানি নাই, ওযু করার পানি না, মসজিদেও পানি নাই। বাড়িওয়ালারা অনেক সময় ট্যাঙ্কি ছাপ করে না, লাইটের পানি ডিস্টার্ব দেখে এই কারণে পাম্পের পানি নিয়ে যায়। পরিষ্কার পানি পাচ্ছি না বিধায় এখানে আসছে পরিষ্কার পানির জন্য। সুপেয় এবং নিরাপদ পানি পাওয়া সাধারণ মানুষের নাগরিক অধিকার হলেও বিভিন্ন কারণে এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রাজধানীর প্রায় 90,000 মানুষ। পানির সমস্যার সমাধানে তাদের কেউ ছুটছেন বোতলজাত পানি কিনতে, আবার কেউ আসছেন দূরের পাম্পে। এরকম পানি লাইন সন্ধ্যা পর্যন্ত। রামপুরা এলাকাবাসী প্রায় 20 থেকে 30,000 লোক এই পানির ব্যবহার করে। এদিকে রমজানে পানির সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন ওয়াসা কর্তৃপক্ষ। যে সমস্ত জায়গায় অতিরিক্ত পানি সরবরাহ প্রয়োজন, সেই সমস্ত যাতে আমরা অতিরিক্ত পানি সরবরাহ করতে পারি ভ্যান গাড়ি এবং ট্যাঙ্ক লরির মাধ্যমে। এই পয়েন্টগুলো আমাদের আগে থেকে জানা আছে। ধরে নেন খুব বেশি এটা যে হবে তা না, হয়তো 40-50 টাকা হতে পারে। অন্যদিকে নাগরিক সেবা নিশ্চিত করতে বাড়ির মালিকদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ময়লা পানি হলে যদি সেদিনে কোনো সুস্পষ্ট কমপ্লেন থাকে তাহলে ওয়াসার ব্যবস্থা নেওয়া উচিত। আর সিটি কর্পোরেশন যদি এ ধরনের কেউ কমপ্লেন করে থাকে, নাগরিকদের সমস্ত সুবিধা থাকার কথা বলা হয় সিটি কর্পোরেশনে, আমরা সেরকম উদ্যোগ গ্রহণ করতে পারি। এদিকে দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান হবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে পুলিশ সদর দপ্তরের বাইরে পুলিশের সঙ্গে এক অজ্ঞাত বন্দুকধারীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশের গুলিতে গাড়ির ভেতরে থাকা সন্দেহভাজন ওই হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে গাড়ির ভেতরে বিস্ফোরক দ্রব্য থাকতে পারে এমন আশঙ্কায় গাড়িটির কাছে যেতে পারছে না পুলিশ। পুলিশ জানায় একটি গাড়িতে করে ওই হামলাকারী সদর দপ্তর লক্ষ্য করে গুলি চালালে প্রচুর সংখ্যক পুলিশ সদস্য গাড়িতে ধাওয়া করে। এই সময় গাড়িটি একটি পার্কিং লটে আটকা পড়লে সেখানে পুলিশের সাথে হামলাকারীর গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন বলে জানায় পুলিশ। এদিকে ডালাসে পুলিশ সদর দপ্তরের বাইরে থেকে 4টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এর একটির মধ্যে বোমা সহ বিস্ফোরক দ্রব্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশের এক বিবৃতিতে জানানো হয় একটি রোবট দিয়ে ব্যাগগুলো সরাতে গেলে বিস্ফোরিত হয় এর একটি ব্যাগ। বাংলাদেশ ভারত টেস্টের খবর। ফতুল্লা টেস্টে বৃষ্টির আধিপত্য চলছেই। চতুর্থ দিনেও বৃষ্টিতে বাধাগ্রস্ত হয় খেলা। দিনের খেলা মাঠে গড়িয়েছে মাত্র 30 ওভার 1 বল। এতে দিনের শুরুতে 6 উইকেটে 462 রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে প্রথম ইনিংসে দিন শেষে টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 111 রান। এদিন বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন তামিম ইকবাল।
ফতুল্লার খান সাহেব আল উসমান আলী স্টেডিয়ামে চতুর্থ দিনে প্রথম ইনিংসে আর ব্যাট করতে নামেনি ভারত। তাই টাইগাররাই প্রথম ইনিংসে ব্যাট করে। এতে টাইগারদের হয়ে ব্যক্তিগত 7 রান করে রেকর্ড গড়েন তামিম। হাবিবুল বাশারের 3026 রান টপকে তামিম টাইগারদের সর্বোচ্চ রানের মালিক হন। তবে ব্যক্তিগত 19 রান করে বিদায় নেন তিনি। এরপর 30 রান করে রেকর্ডের দ্বারপ্রান্তে থাকা মুমিনুলও আউট হয়ে যান। মুমিনুলের পর তর্স হয়নি মুশফিকেরও। ব্যক্তিগত 2 রান করে সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক। কিন্তু অন্য প্রান্তে সাবলীল ছিলেন ওপেনার ইমরুল কায়েস। ক্যারিয়ারের তৃতীয় 50 তুলে নেন তিনি। তবে 2 দফা বৃষ্টির বাধা পাওয়া টেস্টে লাঞ্চের পর আর খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। ম্যাচ রেফারি নির্ধারিত সময়ের আগেই খেলা সমাপ্ত ঘোষণা করেন। ভারতের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস ও পেসার মুস্তাফিজুর রহমান। আগামী 18 জুন শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়নি বিশ্বকাপের সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদকে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে সিরিজে থাকলেও এই সিরিজে দলে জায়গা হয়নি আবুল হাসান রাজুর। এদিকে টেস্ট স্কোয়াডে না থাকলেও ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান রনি তালুকদার। এছাড়া পাকিস্তানের বিপক্ষে টি-20তে দারুণ অভিষেক হওয়া পেসার মুস্তাফিজ ও ফতুল্লা টেস্ট খেলা ব্যাটসম্যান লিটন কুমার দাস প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। দলের অন্য সদস্যরা হলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি। আগামী 18, 21 ও 24 জুন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। রাত 11টার সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে গাইবান্ধা, বগুড়া, সুনামগঞ্জ ও কুড়িগ্রামে নদ-নদী পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। সিরাজগঞ্জ, জামালপুর, রংপুরে বন্যার আশঙ্কা। এলোপাতাড়ি গুলিতে 2 জন নিহতের ঘটনায় গ্রেফতার এমপি পুত্র রনিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ। 16 জুন জামিনের শুনানি। চট্টগ্রামে ট্রাক চাপায় 2 কলেজ ছাত্র নিহতের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট। রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের এএসআই এর বিরুদ্ধে নারী কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতাকে ঢাকা মেডিকেলে ভর্তি। এবং ঈদে যাত্রী সেবা নিশ্চিত করতে নানা পরিকল্পনা রেল কর্তৃপক্ষের। ট্রেনের শিডিউল ঠিক রাখা ও কালোবাজারি বন্ধে থাকছে বিশেষ নজরদারি। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।